একটি ভোট, একটি বিশাল ভূখণ্ড আর ইতিহাসের অন্যতম জঘন্য এক বিশ্বাসঘাতকতা। যে মাটি আজ বাংলাদেশের হওয়ার কথা ছিল, যে মাটিতে আজ ওড়ার কথা ছিল লাল সবুজ পতাকা, তা আজ ভারতের দখলে। হ্যাঁ, বলছি এমন এক শহরের কথা যেখানকার মানুষ নিজেদের ইচ্ছেই ভোট দিয়ে বাংলাদেশের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু এক রাতের এক গোপন চুক্তিতে তাদের ভাগ্য বদলে দেয়া হয়, ছিনতাই করা হয় তাদের জন্মভূমি। শহরটির নাম করিমগঞ্জ। এটি শুধু একটি জায়গা নয়, এটি এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের জ্বলন্ত প্রমাণ। কিভাবে ঘটেছিল এই ষড়যন্ত্র? কেন সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে করিমগঞ্জকে ভারতের অন্তর্ভুক্ত করা হলো? আর আজ এত বছর পর কেন সেখানকার মানুষ আবারও বাংলাদেশের বুকে ফিরে আসার স্বপ্ন দেখছে? চলুন ইতিহাসের পাতা উল্টে সেই রোমহর্ষক সত্যটা আজ জেনে নেওয়া যাক। করিমগঞ্জ সিলেটের ঠিক পাশেই অবস্থিত। এই ভূখণ্ডটির ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং খাদ্যাভ্যাস সবকিছুই হুবহু সিলেটের মতো। ওখানকার মানুষরা আজও সিলেটি ভাষায় কথা বলে, কিন্তু এই ভূখণ্ডটি আজ ভারতের আসাম রাজ্যের অংশ। এর পেছনে রয়েছে ব্রিটিশদের এক সুদূর প্রসারী চাল। 1874 সাল আসাম ছিল তুলনামূলকভাবে একটি অনুন্নত অঞ্চল। অন্যদিকে সিলেট ছিল শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পে অনেক বেশি এগিয়ে। ব্রিটিশরা তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থে অত্যন্ত সুকৌশলে সিলেটকে আসামে অন্তর্ভুক্ত করে নেয়, যাতে সিলেটের কাঁধে ভর করে আসামের উন্নয়ন করা যায়। কিন্তু আসল খেলা শুরু হয় 1947 সালে, দেশ ভাগের সময়। লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করলেন, ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান ভাগ হবে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলো যাবে পাকিস্তানে আর হিন্দু অধ্যুষিত এলাকাগুলো থাকবে ভারতে। সিলেট তখন ছিল একটি পরিষ্কার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। নিয়ম অনুযায়ী পুরো সিলেট, যার ভেতরে করিমগঞ্জও পড়ে, তার পাকিস্তানের অংশ হওয়ার কথা। কিন্তু আসাম সরকার এর তীব্র বিরোধিতা শুরু করে। তারা কোনোভাবেই সিলেটকে ছাড়তে রাজি ছিল না। তৈরি হলো এক বিশাল বিতর্ক। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল, সিলেটের ভাগ্য নির্ধারণ করবে সেখানকার সাধারণ জনগণ। অনুষ্ঠিত হবে গণভোট। জনগণই ব্যালটের মাধ্যমে ঠিক করবে তারা ভারতে থাকবে নাকি পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে যোগ দেবে। 1947 সালের 6 এবং 7 জুলাই অনুষ্ঠিত হলো সেই ঐতিহাসিক গণভোট। ব্যালট পেপারে দুটি প্রতীক রাখা হলো, পূর্ব পাকিস্তানের পক্ষে কুড়াল আর ভারতের পক্ষে কুঁড়ে ঘর। পুরো সিলেট অঞ্চল জুড়ে তখন চরম উত্তেজনা। মোট 5,46,815 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল যখন সামনে এলো, তখন দেখা গেল এক বিশাল ব্যবধান। 56.56% মানুষ কুড়াল মার্কায় ভোট দিয়ে পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। মানুষের রায় ছিল একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হতে যাচ্ছে, এটাই ছিল চূড়ান্ত সত্যি। কিন্তু এরপরে শুরু হয় সেই অন্ধকার ষড়যন্ত্র। গণভোটে হেরে গিয়ে ভারত বুঝতে পারে করিমগঞ্জ হাতছাড়া হওয়া মানে বিশাল এক প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হারানো। কারণ করিমগঞ্জ শুধু একটি সাধারণ ভূখণ্ড ছিল না, এটি ছিল তেল এবং গ্যাসে ভরপুর এক ঐশ্বর্যশালী এলাকা। আজকের দিনেও ভারতের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রগুলোর একটি এই করিমগঞ্জে অবস্থিত। এত বড় প্রাকৃতিক সম্পদের খনি ভারত কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফকে। এই ভদ্রলোক এই অঞ্চল সম্পর্কে তেমন কিছুই জানতেন না, আর এই সুযোগটাই কাজে লাগায় ভারতের তৎকালীন রাজনৈতিক নেতারা। প্রাকৃতিক গ্যাসের লোভে র্যাডক্লিফের সাথে ভারত এক গোপন সমঝোতায় পৌঁছায়। 12ই আগস্ট যখন চূড়ান্ত সীমানা রেখা টানা হলো, তখন সবার চোখ কপালে ওঠা জোগাড়। গণভোটের রায়কে সম্পূর্ণ উপেক্ষা করে করিমগঞ্জ সহ সিলেটের প্রায় 4টি থানাকে ভারতের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই চরম অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন স্থানীয় নেতারা। করিমগঞ্জের তৎকালীন এসডিও এম.এ. হক কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেননি। তিনি করিমগঞ্জকে পাকিস্তানের অংশ হিসেবেই ধরে রেখেছিলেন। 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত তিনি সেখানে প্রতিদিন নিয়ম করে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন। সামরিক সহায়তার জন্য তিনি বারবার সিলেটের জেলা প্রশাসকের কাছে বার্তা পাঠিয়েছেন। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, পূর্ব পাকিস্তান বা সিলেট থেকে কোনো সাহায্যই সেদিন করিমগঞ্জে পৌঁছায়নি। 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, আর ওই দিনই ভারতীয় সেনাবাহিনী করিমগঞ্জে প্রবেশ করে। এম.এ. হকের আর কিছুই করতে পারলেন না, তার কিছু করারও থাকলো না। তিনি বাধ্য হয়ে পুলিশের কার্যালয় থেকে পতাকা নামিয়ে সিলেটে চলে আসেন। আর এভাবেই গায়ের জোরে এবং সামরিক পাহারায় করিমগঞ্জ চিরকালের জন্য ভারতের দখলে চলে যায়।
এই যে তারা ভারতে গেল, এরপর থেকে আজ পর্যন্ত করিমগঞ্জের মানুষ কেমন আছে? উত্তরটা অত্যন্ত ভয়াবহ। যে মুসলিম জনগোষ্ঠী সেদিন পূর্ব পাকিস্তানে আসার জন্য ভোট দিয়েছিল, ভারত সরকার আজও তাদের সেই অপরাধ ক্ষমা করেনি। করিমগঞ্জের 65% মানুষ মুসলিম, কিন্তু ভারতীয় নাগরিক হওয়ার পরও তারা পদে পদে বঞ্চনা শিকার। তাদের ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা দেয়া হয় না। সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় তাদের সাথে বৈষম্য করা হয়। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ এই করিমগঞ্জের মানুষ। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে করিমগঞ্জের মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছেন। অথচ এই মানুষগুলোর পূর্বপুরুষরা হাজার বছর ধরে এই মাটিতেই বাস করছেন। তাদের কবর এই মাটিতে, তারা কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসেননি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভারত সরকার এখন করিমগঞ্জের ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার মিশনে নেমেছে। সম্প্রতি আসাম সরকার করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখেছে। এর পেছনে কারণ একটাই, করিমগঞ্জ নামটির মধ্যে একটি ইসলামিক পরিচয় লুকিয়ে আছে। শাসক গোষ্ঠী চায় এই অঞ্চলকে নিজেদের মতো করে সাজাতে আর এখানকার মুসলিমদের পরিচয়কে সম্পূর্ণ মুছে ফেলতে। হাজার বছর ধরে যে ভূখণ্ড করিমগঞ্জ নামে পরিচিত, রাতারাতি তার নাম বদলে দিয়ে মূলত সেখানকার মানুষের আত্মপরিচয়ের উপরই চরম আঘাত হানা হয়েছে। আজ করিমগঞ্জের মানুষ এক অবরুদ্ধ জনপদে পরিণত হয়েছে। তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। অথচ এই মানুষগুলো সেদিন ভারতের অংশ হতেই চায়নি। তারা চেয়েছিল বাংলাদেশের সাথে থাকতে, কিন্তু সেদিন না বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছিল, না আজকেও তাদের খোঁজ রাখছে। ইতিহাসের এক অদ্ভুত বাঁকে দাঁড়িয়ে আজ করিমগঞ্জের তরুণ সমাজ নতুন করে ভাবতে শুরু করেছে। তাদের মনে এখন চাপা ক্ষোভ। অলিতে গলিতে চায়ের দোকানে আজ একটাই ফিসফাস, আমাদের আত্মপরিচয় তো বদলে দেয়া হচ্ছে, আমাদের তো ভারতীয় বলে মানাই হচ্ছে না, তাহলে আমরা কোথায় যাব? সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দাবির প্রতিধ্বনি শোনা গেছে। অনেকেই মনে মনে চাইছেন আবারও বাংলাদেশের ভূখণ্ডে ফিরে আসতে। তারা বুঝতে পেরেছেন ভারত তাদের কোনোদিন আপন করে নেবে না। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনো করিমগঞ্জের এই ডাকে সাড়া দেবে? আন্তর্জাতিক মহলে কি বাংলাদেশ কখনো দাবি তুলবে যে করিমগঞ্জ ঐতিহাসিকভাবে এবং গণতান্ত্রিক রায়ের ভিত্তিতেই বাংলাদেশেরই অংশ? নাকি 1947 সালের সে আগস্ট মাসের মতো আজও করিমগঞ্জের মানুষের কান্না শুধু সীমানার কাঁটাতারেই আটকে থাকবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। তবে ইতিহাসের এই চরম বঞ্চনা করিমগঞ্জের মাটির প্রতিটি ধূলিকণায় চিরকাল লেখা থাকবে। দর্শক, এমনই সব অজানা ইতিহাস এবং বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।